গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আজকে আমার ইন্টার্ন লাইফের শেষ দিন। চলুন আজকে সারাদিনে একটা ডেইলি ভ্লগ করা যাক। সারাদিন কি করছি, কিভাবে ডিউটি শুরু করলাম, শেষ করলাম, সারাদিনটা কেমন গেল। তো ঘুম থেকে উঠলাম, এখন কয়টা বাজে? এখন বাজে 9টা। আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। লেটস গো। ফ্রেশ হয়ে গেলাম, ব্রাশ করলাম, এখন কিছু খাওয়ার পালা। আচ্ছা, কি করা যায়? চা টোস্ট, লেটস গো। সো আপনাদের চা বানানোর প্রসেসটা দেখালাম। এখন চলুন চা খেয়ে নিই আমরা টোস্টে ভিজিয়ে ভিজিয়ে। টাটা। ছাদে যাচ্ছি, ছাদে কি আমাদের ছাদটা অনেক সুন্দর, একটু দেখাই আপনাদেরকে। এই যে এটা চিকলি। বাইরে অনেক রোদ, পর আজকে যেহেতু ফ্রাইডে, এখন আমি নিচে গিয়ে গোসল করব, গোসল করে নামাজের জন্য প্রিপেয়ার হব। তো আজকে আমার ডেইলি ব্লগটা প্রথম ডেইলি ব্লগ বলা যায়। একটু আনইজি ফিল হচ্ছে, ক্যামেরার দিকে তাকাতে পারছি না, বাট দেখি ইন্টার্নশিপের শেষ দিন কেমন যায়। এখন নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়া হয়ে গেলে দেন খাওয়া দাওয়া করে ইন্টার্নশিপের লাস্ট ডিউটি। টাটা। وعليكم بإحياء السنن النبوية بإجراء النوتيشن বাইরে দাঁড়ানো থাকবে, আমরা তাড়াতাড়ি যাবো ইনশাআল্লাহ। নামাজ শেষ, নামাজ ফিরে বাসার পথে। নামাজ শেষ হলো, এখন আবার রুমে যাচ্ছি, ডিউটিতে যাচ্ছি। ডিউটিতে যাচ্ছি ফর দ্য লাস্ট টাইম। সো এই যে আমার রুমে ঢুকলাম, এটা আমার রুম। সো সেট আপ মোটামুটি হয়ে গেছে। কি বলা যায়, এই শুরু থেকে যদি আমরা শুরু করি তাহলে আমার শুরু হয় ইন্টার্নশিপ মেডিসিন দিয়ে। মেডিসিন অনেক কষ্ট ছিল, শুরুর দিকে কিছু বুঝতাম না। স্যারদেরকে ঘুতায় ঘুতায় অনেক কিছু বের করতে হয়, স্যারদের পিছিয়ে পিছিয়ে ঘুরতাম। সেই সকাল থেকে দুপুর পর্যন্ত টানা ডিউটি, ছুটির কাগজ লেখা, ফলো আপ দেওয়া, সকালে এসে সেমিনার করা, তারপরে উইকলি একটা করে প্রেজেন্টেশন করা। সো এগুলো করে তারপরে আবার দুপুরে কোনো মতে খেয়ে একটা ছোটোখাটো একটা পাওয়ার ন্যাপ নিয়ে আবার সন্ধ্যার দিকে আসতে হতো। সন্ধ্যার দিকে এসে আবার ফলো আপ, সেই আবার পেশেন্টকে দেখা, এরকম করতে করতে 9টা বেজে যেত। তারপরে খাওয়া দাওয়া করে ঘুম। তবে মেডিসিন অনেক ভালো ছিল, টিচাররা অনেক কোঅপারেটিভ ছিল। সার্জারিতে বেশ ভালো মেন্টর পাইছি, ভালো স্যার ম্যামরা ছিল। ড্রেসিংয়ে আমাকে বলা হতো যে পচা গলা ড্রেসিং টিম। তো যে কোনো খারাপ পেশেন্ট ড্রেসিং করতে হলে সবসময় আমার নিজের কাজ তো থাকতোই, তার পাশাপাশি আবার অন্যদের কাজও আমাকে ভাগ করে নিতে হতো। অন্যরা সবাই মামাকে দেওয়া হয়তো বা ড্রেসিং করা নিত, বাট আমি চাইতাম যে আমি নিজেই আর কি ড্রেসিংটা করি, চেষ্টা করতাম। তো এখান থেকে কিছু মেমোরিজ ক্রিয়েট হয়ে গেছে যে ওখানে একটা পেশেন্ট ছিল, যে পেশেন্টটা অলমোস্ট ইউনিট হেড বলে দিয়েছিল যে তার পা আর থাকবে না, ওর ফাইলেরিয়াসিস ছিল, সাথে আবার কিছু সুপারফিশিয়াল ইনফেকশন ছিল। তো টিচার বলে দিয়েছিল যে তার থাকবে না, পাটা থাকবে না। সো আমি তখন নতুন যাই, ওখানে নতুন গিয়ে আমি যখন জানতে পারি যে পাটা থাকবে না, সো তখন আমি ডিসিশন নিই যে এনার উপরে যেহেতু পা থাকতেছে না, শেষ চেষ্টা করা। সো আমি অ্যাপ্লাই করি যে আমার এটাই হয় যে ম্যাম বলছে যে এনার পা কাটতে হবে। সো আমাকে এটা কিভাবে রিকভারি করা যায়, কতটুকু করা যায়, ওনার হেল্প করা যায় একজন অ্যাজ এ ডক্টর হিসেবে, পেশেন্টের বেনিফিট কিসে সেটা আমাকে দেখতে হবে। সো আমি সেখানে ড্রেসিং করা শুরু করি।
3 দিনের মাথায় টিচার এসে বলে যে এই ড্রেসিংটা কে করছে। আমার নতুন নিউ কামার ছিলাম প্রথম কয়েকদিন, সো আমি ভাবি যে হয়তো ভুল কোনো কিছু করে ফেলছি। কোনো কিছু বলে না, টিচার বলে এটা কে করছে। দেন আমি বলি স্যার এটা আমি করেছিলাম। তো তখন আর কি স্যার একদম সারপ্রাইজিংলি আমাকে বলে যে এত ভালো করে ড্রেসিং আমার চোখে অন্তত আমি দেখিনি। তারপরে টিচার আমাকে অনেক ভালো বলে, অনেকেই তারপর থেকে আমার ওখান থেকে ইমার্জেন্সি ওটি থেকে শুরু করে যে কোনো খারাপ ইয়েতে আমাকে ডাকে, শুধু আমাকেই দিয়ে দেওয়া হতো যে এটার ড্রেসিং আমাকে করতে হবে, ডে ব্রাইটমেন্ট আমাকেই করতে হবে। যাই হোক, সার্জারি এভাবে চলে গেছে। আর একটা হচ্ছে ভালো মুহূর্ত ছিল সার্জারিতে যে আমার ইন্টার্নশিপের বার্থডে, এটা আমার একটা শখ ছিল, ড্রিম ছিল, যেটা আমার আম্মু সবাই মিলে এটাকে আমার ড্রিমটা কমপ্লিট করা হয়েছে। সেই দিনটা আমার অনেক ভালো কিছু মুহূর্ত ক্যারি করে আমার ইন্টার্ন লাইফটাতে। সাথে আমার কলিগরা ছিল, মেডিসিনের কলিগটা অনেক ভালো ছিল, সার্জারিও মোটামুটি ছিল। আপস অ্যান্ড ডাউনস তো থাকেই, সবাই তো সবসময় সবার সাথে ভালো বিহেভ করা সম্ভব হয় না, বা এরকম পাওয়াও মুশকিল, কারণ সবাই অনেক ব্যস্ত থাকে। সো একটা পেশেন্ট আসছিল। সো সার্জারি গল্প শেষ। এবার আমরা কাহিনী নিয়ে কিছু শুনবো বা বলার চেষ্টা করবো। কাহিনী নিয়ে বলার মধ্যে দুটা কাহিনী আছে। ইন্টার্নশিপের কাহিনীতে প্রথম দিকে হয়তো বা সেকেন্ড অ্যাডমিশন চলাকালীন অবস্থায় হুট করে একটা পেশেন্ট আসছে রাতের বেলা, রাত 3টা বা 3:30টার দিকে। তো ওনার পেশেন্ট আসলো, রিসিভ করলাম। পেশেন্টটাকে যখন দেখি পুরো শরীর ভেজা রক্ত। এখন কি করা যায়? পেশেন্টটা তখন স্টেবল, মোটামুটি ভালো, বিপিও 110/70 বা 60 এরকম হবে, ঠিক মনে নেই। তো ওনার কাছে গেছি। তো ওনার যাওয়া মাত্রই আমার হাত দুইটা বলে যে ভাইয়া আমার একটা বাচ্চা আছে, আমাকে বাঁচান। তো তখন দিকে অত জিনিসটাকে রিয়েলাইজ করি নাই, বাট ওনারা অনেক লেট করে ফেলছিল। প্রথমত উনি প্রাইভেট ক্লিনিক থেকে নর্মাল ডেলিভারি করে, বাট ওনার পুরো প্রোডাক্ট অফ কনসেপশন ভিতরে থেকে দেয়, যার কারণে ওখান থেকে ব্লিডিং শুরু হয় এবং পেশেন্টটা 7টার দিকেই মারা যায়। কাহিনীতে যেটা হয় যে প্রথমবার তো পেশেন্টটা এক্সপায়ার করে। তো সেকেন্ড কাহিনী শেষের দিকে আসে, হুট করে একটা সবাই মিলে ধরাধরি করে নিয়ে একটা পেশেন্টকে নিয়ে আসে। ওনার পুরো যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে রক্ত ফোটা টপ টপ করে পড়তে। তো আমি সঙ্গে সঙ্গে রিসিভ করি। বিপি নন রিকভারেবল ছিল আর পালসও ফিবল ছিল। তো এনাকে বাঁচানো অনেকটা, আমরা তো বলতে পারি না যে কে বাঁচবে কে মরবে, বাট অ্যাজ এ ডক্টর কিছু জিনিস তো বুঝতে পারি। সো আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে কাজ শুরু করে দিই। হাজব্যান্ডকে কাউন্সিলিং করে যে পেশেন্ট ভালো না, বাট আমরা আমাদের যতটুকু চেষ্টা করবো। ওনার মিনিমাম এখন 4 ব্যাগ ব্লাড লাগবে। তো পেশেন্ট পার্টি এসে বলে যে আমরা তো রক্ত দিতে পারবো না। জানা গেল যে ওনার ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ। ইনসিডেন্টালি আমারও ও পজিটিভ, আমাদের বাসার সবাই মোটামুটি ও পজিটিভ। তো আমি সঙ্গে সঙ্গে বলি ঠিক আছে, আপনাদের কার কি রক্ত আমি জানি না, আমি 1 ব্যাগ ম্যানেজ করে দিতে পারবো রক্ত, আর বাকি 3 ব্যাগ আপনারা কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনাদের ব্যাপার। তারপর আমি পেশেন্ট পার্টিকে নিয়ে রক্ত দিতে নিয়ে যাই, ট্রান্সফিউশন মেডিসিনে। তার পাশের লোক বলতেছিল যে তালা দেওয়া থাকলেও ভিতরের লোক আছে। পরে আমি বলি যে আমি ইন্টার্ন ডক্টর বলতেছি 1 ব্যাগ ইমার্জেন্সি রক্ত লাগবে, আমি রক্ত দিতে চাই। সঙ্গে সঙ্গে রক্তের ব্যাগ নিয়ে রক্ত দিই। রক্ত মোটামুটি 10 মিনিটের মধ্যে রক্ত দিয়ে 20 মিনিটের মধ্যে ক্রস ম্যাচিং আর স্ক্রিনিং করে আবার রক্ত নিয়ে যখন আসি তখন আমার মাথা ঘোরায়। তো পেশেন্ট পার্টিকে বলি যে দেখেন আমার তো রক্ত দিয়ে একটু রেস্ট নেওয়া দরকার ছিল। তারপর উনি আমাকে ধরে নিয়ে আসে, রক্ত লাগাই দিই ট্রান্সফিউশনের জন্য। সাথে ওনার যে বাকি বিপি বাড়ানোর জন্য যা করার, মেইনলি যা করেছি, ওনার যে কি বলে স্যালাইনের হ্যাং করার যে জায়গাটা আছে ওটা আমি ছবি এখানে লাগাই দিব। আস্তে আস্তে 10 মিনিট 15 মিনিট পর ফলো আপ দিচ্ছি। ফলো আপ দিয়ে তারপর পেশেন্টটাকে যখন 8টা বাজে তখন পেশেন্ট মোটামুটি কিছুটা স্টেবল 90-60 করে দিয়ে আমি আসছি। তারপর আমার ডে অফ ছিল। পরে পেশেন্টটা মোটামুটি অনেকটাই ভালো স্টেবল হয়ে গেছে। পেশেন্ট পার্টি পরে আমার জন্য নিজে আমার সাথে রেগুলার যোগাযোগ করে, মোটামুটি 2-3 সপ্তাহ বা 1 মাসের বেশি না। পেশেন্টের হাজবেন্ড যোগাযোগ করে এন্ড পেশেন্ট পার্টি স্টিল এখন আমাকে ফোন দেয় যে ওনাদের বাসায় যেতে। ওনারা কখনো ভুলবে না এই যে জিনিসটা করা হয়েছে ওনাদের। তো এই যে একটা বন্ডিং, এই জিনিসটা আসলে ডাক্তারি পেশা ছাড়া আসলে অন্য কোথাও পাওয়া যায় কিনা আসলে আমি বলতে পারবো না। এই ফিলিংসটা এখনো আমাকে অনেক ইমোশনাল করে, কোন জায়গা থেকে জিনিসটাকে কোন জায়গায় নিয়ে আসা হয়েছে। এন্ড তারা অনেক কৃতজ্ঞ, অনেক। সো এটা একটা ভালো আমার লাইফে সবসময় মনে রাখার মতো একটা ব্যাপার। গাইনি তো আমাদেরকে ঈদের সময় আমাদেরকে ছেলেদেরকে পারফিউম গিফট করা হয়। তারপর রোটেশনে বলার মতো তেমন কিছু নাই। রোটেশন স্কিন অ্যান্ড ভেনারেল ডিজিজ দিয়ে শুরু হয়, সাইকিয়াট্রি করি, তারপর নিউরোসার্জারি
সার্জারি, পেডিয়াট্রিক্স। কার্ডিওলজিতে বলার মতো আছে, কার্ডিওলজিতে অনেক কিছু শিখেছি। ইসিজি আসলে খুব ভয় লাগতো, বাট এখানে আসার পর ইসিজি অনেকটাই বলা যায় যতটুকু আমার জ্ঞান দরকার বা এই স্টেজে সেটা মোটামুটি স্যাররা শিখিয়ে দিয়েছেন। আর এখন আছে নেফ্রোলজিতে আমার আজকে ইন্টার্নশিপ শেষ হবে। 1 বছরে বলা যায় আপস অ্যান্ড ডাউন, বলা যায় কলিগদের সাথে কখনো মানে বলে না একসাথে ঘুরতে গিয়েছি, খাওয়া দাওয়া করেছি, অনেক মজা করেছি। রেফেল ড্র পেয়েছি আমার লাইফের মোটা কয়টা 3টা থেকে 4টা রেফেল ড্র এই বছরে পেয়েছি, যেটা আমি কখনোই আশা করিনি। তো টিচাররা অনেক ভালো ছিলেন, কলিগরা অবশ্যই অনেক ভালো ছিলেন, যাদের কারণে আমরা করতে পেরেছি। বছর শেষ হয়ে গেল, কিভাবে শেষ হয়ে গেল ভাবতে পারিনি। যে ছেলেটা 10টার আগে ঘুম থেকে ওঠে না, সে রেগুলার 6টা 6:30টার দিকে উঠে 8টার দিকে ডিউটিতে আসে। এটা আসলে আমার জন্য একটা অনেক অ্যাচিভমেন্টের বিষয়। আর উদার এসেছি যে আগে আমি অনেকটা ইন্ট্রোভার্ট ছিলাম, এখনো অনেকটা ইন্ট্রোভার্ট বলা যায়। কথা বলতে শিখেছি, তারপর কিভাবে ম্যানেজ করতে হয় পেশেন্টকে, মানুষকে। বিভিন্ন সময়ে খারাপ সময় গিয়েছে, ভালো সময় গিয়েছে, কিভাবে পেশেন্টকে কাম রেখে পেশেন্ট পার্টিকে সেরকম মানে অনেক সময় আসে যে অনেক ঝামেলা করে পেশেন্ট পার্টি, পলিটিক্যাল অনেক ইনফ্লুয়েন্স থাকে, তো এই বিষয়গুলোকে ডিল করা শিখেছি। তারপরে সব থেকে বড় কথা পেশেন্টের আদর পেয়েছি অনেক, 1 বছরে অনেক আদর পেয়েছি। যদি এভাবে বুঝাই দিত আপনার মতো ডাক্তার এই ডাক্তার সমাজে দরকার, ডাক্তারদের সম্পর্কে যে নেগেটিভিটি অনেক ছড়িয়ে আছে এগুলোকে দমন করার জন্য আপনার মতো অনেক ভালো ডাক্তার হবেন। এই যে দোয়াগুলা আসলে আমাকে অনেক ইন্সপায়ার করে ডাক্তারি পেশাটাকে। আরো কিছু বলবেন? হ্যাঁ আসুন। পেশেন্ট আসছে, আর এটা 2 বেলা, আর এটা 1 বেলা। ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন। আজকে আমার এখানকার ডিউটি শেষ। দোয়া করবেন আপনার দিকটা এখন নতুন হাইপ জীবন, আপনার আঙ্কেলের জন্য একটু দোয়া করেন, তাই যেন বাঁচে থাকে, আমরা যেন তার উপরে নির্ভরশীল হয়ে থাকতে পারি। সো পেশেন্ট আসছিল, সরি ইন্টারাপ্ট করার জন্য। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরও কি করবো, লাস্ট দিন কিছু বলি, একঘেয়েমি চলে আসছে হয়তোবা। এটা কোথায় গেল, এটা একটু এদিকে রাখি। এই 1 বছর অনেক কিছু শিখেছি। পেশেন্টরা, রোগীরা আসলে কি চায় একজন ডাক্তারের থেকে। সবসময় যে সব রোগী যে শুধু ট্রিটমেন্ট চায় এরকম না, মৌখিকভাবে অ্যাডভাইস চায় কিভাবে তাদের ডেইলি লাইফ লিড করতে হবে, অথবা কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না। অনেক সময় হয় কি আমরা ওষুধ লিখে ছেড়ে দিই, কিন্তু এখানে এসে শিখেছি রোগীদের ইম্প্যাথি দেয়া, অথবা ওনারা কি ফিল করতেছে ওটা আমরা যেন ফিল করি, এবং সাথে জিনিসটাকে ওদের রাস্তাটাকে একটু সহজ করে দিই। এই এতটুকু একটু ভালো ব্যবহার, তাদেরকে তাদের মতো করে বোঝা এবং তাদেরকে সম্মান দেয়া, ভালো করে কথা বলা, এই কয়েকটা জিনিস থাকলে ডাক্তারি পেশায় অনেক আরাম। কিছু 19-20 থাকবে, তাদেরকে বাদ দিয়ে বাকি মানুষ, বাংলাদেশের মানুষ অনেক ভালো। এবার রোগীদের ভালোবাসা নিয়ে কিছু কথা বলা যাক। আমার ইন্টার্ন পুরো লাইফটাতে সার্জারিতে থাকতে 100 টাকা একটা দেয়, 100 টাকার নোট দিয়ে বলে যে আমার কাছে আসেন। তো কাছে যাই, যখন কানটা ওনার মুখের কাছে নিয়ে যাই, সঙ্গে উনি আমার অ্যাপ্রনের পকেটে 100 টাকার নোট ঢুকিয়ে দেয়, বলে যে এটা যদি না নেই তাহলে উনি খুব মন খারাপ করবে। সেই কারণে আর কি টাকাটা নিতে বাধ্য হই। যদিও এখানে বায়োপসি করা হয়, বাট রাতের বেলা গরমের জন্য আমাকে এখানে থাকতে হতো। এখানে রিনাল বায়োপসি করা হয়। চলেন আমরা। এই যে দরজার পেছন দিক দিয়ে বাথরুম, আর তার পেছনে আমাদের নতুন একটা বিল্ডিং, এটা হচ্ছে 17 তলা, হচ্ছে এখনো পুরোপুরিভাবে চালু হয়নি। এটা মেইনলি 460 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল হবে, কার্ডিওলজি বিভাগ থাকবে এবং ক্যান্সার বা অঙ্কোলজি ডিপার্টমেন্ট থাকবে। আর পাশে দেখতে পাচ্ছেন আমাদের চিরচেনা রংপুর মেডিকেল কলেজ হসপিটাল। কিছু খাবার অর্ডার করছিলাম, ভুল করে খেয়ে ফেলছি, এখন আবার দেখানোর জন্য। এটা হচ্ছে থাই মিক্স, অনেকদিন পর খাচ্ছি, দুপুরে কিছু খেয়ে আসিনি, এখন খাবো। আর একটু 3 ঘন্টা বারবার অ্যাঙ্গেল চেঞ্জ করতেছি, কারণ একই রুমের মধ্যে এতবার ভিডিও করতে হচ্ছে। এখন আমরা গেম খেলবো কিছুক্ষণ। ফাইনালি আর 1 ঘন্টা পর আমার ইন্টার্ন লাইফ শেষ, গেম খেলা শেষ। এখন একটু ইউটিউবে ভিডিও দেখবো, আর ভালো লাগতেছে না। আর আধা ঘন্টা বাকি, এখন 9:30 বাজে, আর আধা ঘন্টা পরে আমার ডিউটি শেষ। কিছু পেশেন্ট দেখে তো সারাদিন এমনি গেল, অথবা কিছু পেশেন্ট আরো 2-1 আসতে পারে। আর মাত্র 6 মিনিট, ডিউটি শেষ। গুড নাইট অ্যান্ড গুড বাই, টাটা। So goodbye Rangpur Medical College, officially signing off.